ডাকসু নির্বাচনে প্রস্তুতির ঘাটতি নেই, তল্লাশির পরে কেন্দ্রে ভোটার প্রবেশ, সাইবার আক্রমণ নিয়ে ছাত্রদলের অভিযোগ। ফ্যাসিস্ট শাসনে ভেঙে পড়া প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার মির্জা ফখরুলের। ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির জেলা সম্মেলন। সন্ত্রাস বিরোধী আইনের সাবেক সচিব আবু আলম কারাগারে, ৭৫-এর ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ। ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালছে প্রস্তুত সেনাবাহিনী। মবের খবর পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালে জেনজিদের বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৮, আহত ৮০। পার্লামেন্ট ভবনে হামলা, কারফিউ জারি। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৮টি কেন্দ্রে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর জন্য কেন্দ্রগুলোতে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। সকালে টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন সব করা হবে। এদিকে নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। প্রস্তুত ডাকসু নির্বাচনের ৮টি ভোট কেন্দ্র, এভাবেই সাজানো প্রত্যেকটি বুথ। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীদের জন্য এমন বুথের সংখ্যা ৮১০টি। সোমবার দুপুরে টিএসসির কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন সব করা হয়েছে। ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই উল্লেখ করে বলেন, ভোটারদের চেক করে কেন্দ্রে ঢোকানো হবে। কিভাবে ভোট দিতে হবে সেই পদ্ধতিও জানালেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো, পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো আশঙ্কা নেই উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বৈধ পাসধারী ছাড়া কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না। এই নির্বাচনী পরিবেশ এবং সামগ্রিক পরিবেশ সুন্দর এবং স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের ডিএমপির মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং নেতৃত্বে আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। সেটি আজকে ভোর ৬টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরে সমর্থিত প্যানেলের কোনো প্রার্থীদের ফেসবুক আইডি সাসপেন্ডেড হওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সাইবার আক্রমণের শিকার হয়ে ছাত্রদল ব্রিফ করছে মধুর ক্যান্টিনে। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি, সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম, নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণা রোববার শেষ হলেও সোমবার ক্যাম্পাসে চলে স্বাভাবিক কার্যক্রম। মেহরাব সুমন, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে শাহাদাত অব্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অব্র, কেন্দ্রের প্রস্তুতি কেমন চলছে আর কি অভিযোগ সেখানকার যারা প্রার্থী তাদের জানাবেন?
অনেক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি অন্যতম ভোট কেন্দ্র, সেটি হচ্ছে সিনেট ভবনের যে ভোট কেন্দ্রটি আছে সেখানে কিন্তু হচ্ছে সারি সারি যে বুথগুলো আছে সেগুলো কিন্তু সাজানো আছে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে সারি সারিভাবে কতগুলো এখানে কিন্তু 33টি বুথ আছে। তার পাশাপাশি এরকমই কিন্তু হচ্ছে ঠিক 8টি কেন্দ্রে মোট 810টি কিন্তু হচ্ছে বুথ সংখ্যা রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে এখানে কিন্তু বলা চলে যে প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে সম্পূর্ণভাবে। তবে সন্ধ্যা বা রাতের মধ্যেই কিন্তু হচ্ছে যে ব্যালট বক্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে স্থাপন করা হবে। এখনও ব্যালট বক্স রাখা হয়নি, চেয়ারগুলো আছে এবং যেভাবে হচ্ছে কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন যেভাবে ভোট দিবে সেটি কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে সকালবেলা ঠিক 7টা নাগাদ কিন্তু হচ্ছে প্রিজাইডিং অফিসার কিন্তু হচ্ছে আসবেন এবং সেখানে কিন্তু হচ্ছে যে ব্যালট পেপার আছে সেটি কিন্তু তার সাথে থাকবে এবং 7:30টায় কিন্তু সাংবাদিকদের সামনে গণমাধ্যমের সামনে কিন্তু হচ্ছে সেই ব্যালট বক্সগুলো হচ্ছে খুলে দেওয়া হবে এবং তারপর থেকে মানে 8টা থেকে কিন্তু হচ্ছে ভোট গ্রহণ শুরু হবে, সেটি কিন্তু চলবে ঠিক 4টা পর্যন্ত। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এখন পর্যন্ত সব কিছু তাদের যে হচ্ছে প্রস্তুতির অংশ, সেই প্রস্তুতির অংশ মাফিকই হচ্ছে, কোনো ধরনের ব্যত্যয় কিন্তু এখনো ঘটেনি এবং যে ভোটের পরিবেশের কথা বলা হয়েছে সেটিও কিন্তু হচ্ছে তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এবারের যে ডাকসু নির্বাচন সেটি কিন্তু হতে যাচ্ছে। এবং আপনাকে যদি অনেক জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু হচ্ছে নানা ধরনের অভিযোগ থাকলেও সাইবার যেই ক্রাইম কথা বলা হচ্ছে এবং বিভিন্ন প্রার্থীর কিন্তু হচ্ছে আইডি নানাভাবে গায়েব হয়ে যাওয়ার কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। তার পাশাপাশি কিন্তু আমরা জানতে পেরেছি যে ছাত্র দলের যে ভিপি যে এজিএস বা জিএস প্রার্থী দুজনেরই কিন্তু হচ্ছে একটি আইডি, তাদের যে ব্যক্তিগত আইডি সেখানে কিন্তু আক্রমণ হয়েছে। তার সাথে সাথে শিবিরের প্যানেলের অনেকের কিন্তু আইডি এখন পর্যন্ত ফিরে পায়নি, এমন কিন্তু তথ্য এবং অভিযোগ আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে আজকের দিনে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। অনেক আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, আর সেই বিষয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তের সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। আর এদিকে শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। এই বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে, যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তারা, আর প্রার্থীরা এখন পর্যন্ত কোনো অভিযোগ করেছে কিনা? প্রার্থীদের কয়েকজন অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে, একই ধরনের অভিযোগ, যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। যদিও প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, প্রশাসন মনে করছে যে এটি আচরণবিধি লঙ্ঘন হয়নি, এটি তাদের নিজেদের মধ্যে যে বাদ বিতণ্ডার টাইপের বিষয়। আর প্রচারণার যে বিষয়টি, আজকে 11তম দিন, আর মাত্র একদিন বাকি, কালকেই প্রচারণা করতে পারবে, তারপরে আর সেই সুযোগ থাকছে না যেহেতু 11 তারিখে নির্বাচন। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি, আজকে পরীক্ষা ক্লাস চলছে, অনেকগুলো বিভাগে পরীক্ষা ছিল, যার কারণে পরীক্ষার আগে পরে প্রচারণা দেখেছি। এবং তারপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে বৃষ্টি নেমেছে, দুপুরটা তুমুল বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি ঘণ্টাখানেক চলেছে, এর মধ্যেই আসলে আটকা পড়েছে, যেখানে আটকা পড়েছে সেখানেই প্রচারণা চলেছে, সেটি চায়ের দোকানে, টং দোকানে কিংবা যে যাত্রী ছাউনির মধ্যেও কিন্তু প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। এবং তার পরবর্তী সময়ে কিছুক্ষণ আগে বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে, যাদের ক্লাস শেষ, পরীক্ষা শেষ, তাদেরকে নিয়ে। তো সেখানে আমরা দেখেছি বাসের মধ্যেও সে প্রচারণা চলেছে। যেহেতু সময় হাতে একেবারে কম, শিক্ষকদের অনুমতি নিয়ে ক্লাসরুমগুলোতেও প্রচারণা চালিয়েছে প্রার্থীরা এবং এই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে আমরা প্রচারণা চালাতে দেখেছি। তো সেহেতু এখন রোদ উজ্জ্বল, আবারও রোদ উঠেছে, তবে যে প্রচারণা সেটি এখন ক্লাসরুমে যেহেতু প্রচারণা নেই, সেক্ষেত্রে যে টং দোকানে কিংবা যে মোড়গুলোতে রয়েছে, বিশেষ করে হলে যারা প্যানেল ছাড়া একক প্রার্থী রয়েছে, তারা হলে গিয়ে তাদের সহপাঠী এবং সহপাঠীর বাইরে অন্য হলগুলোতে গিয়েও তারা যারা কেন্দ্রীয় নির্বাচন করছে, কেন্দ্রীয় ছাত্র সংসদে তারা যাচ্ছেন এবং যারা হল সংসদ নির্বাচন করছে তার নিজের হলেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। যারা হল সংসদে প্রার্থী হয়েছেন তারা কিন্তু নিজের হলেই বেশি সময় দিচ্ছেন এবং কেন্দ্রীয় যারা, তাদের যেহেতু সবারই ভোট দরকার, সেক্ষেত্রে তারা চারপাশেই সেই ভোট গ্রহণ করছেন। আমরা একটা বিষয় শুনেছিলাম বেশ কয়েকদিন আগে ডোপ টেস্ট করা হবে সকল প্রার্থীকে, কিন্তু সেই
তার দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু দেখা যায়নি। এবং মেডিকেলের যেটি রয়েছে মেডিকেল সেন্টার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো প্রস্তুতির আমাদের চোখে পড়েনি। সেখানে কিট নিয়ে আসাও হয়নি এখন পর্যন্ত। তো ডোপ টেস্ট আদৌ হবে কিনা সেটি কিন্তু এই প্রার্থী এবং ভোটারদের মধ্যেও শঙ্কা জেগেছে। এবং অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী, তার প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন, সেটিও আসলে কোনো প্রভাব ফেলবে কিনা সে নিয়েও শঙ্কা আছে, সে নিয়েও আলাপ আছে, আলাপ চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত এই আলাপ চলবে, আমরা জানাতে থাকবো। তো অনেক এ ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা সবশেষ। ছাতা হাতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সিফাত শাহরিয়ার। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ভেঙে পড়ার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে গড়ে তুলবে বিএনপি। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে এই কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিতে কাজ করবে বিএনপি। ৮ বছর পর জেলা সম্মেলনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরাও। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ঠাকুরগাঁওয়ে বিএনপির রাজনৈতিক কর্মীদের জন্য ৮ সেপ্টেম্বর সকালটা ছিল ভিন্ন আবহের। দলের সম্মেলন ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বড় মাঠে একদিকে যেমন জড়ো হচ্ছিলেন কাউন্সিলর ও আমন্ত্রিতরা, অন্যদিকে এই সমাগম তাদের জন্য হয়ে উঠেছিল যেন মহামিলনের উপলক্ষ। ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে, দিনক্ষণের হিসেবে যা ৭ বছর ৮ মাস আগে। তবে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের ফসল ঘরে তোলার পর বড় কলেবরে এবারের সম্মেলনে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা। অনেকদিন আমরা সম্মেলন পেলাম যে ফ্যাসিবাদের সরকারে আমরা কোনোদিন যে সম্মেলন জন্মগ্রহণ করতে পারি নাই, সেটা আমরা করতেছি। আমরা আসলে আগে ভাগ্যবান। নারী নেতৃত্বকে নিয়ে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে এবং তারেক জিয়ার যে ৩১ দফা, এই ৩১ দফা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দেব। সকাল ১১টায় সম্মেলন স্থলে আসেন এই আয়োজনের উদ্বোধক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ঠাকুরগাঁও সদর আসনের দলীয় প্রার্থী। এ সময় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব। উদ্বোধনী বক্তব্য দেন তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতি। নেতাকর্মীদের দেন ঐক্যবদ্ধ থাকার অনুশাসন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মাঝে শুরু হয় কাউন্সিলর অধিবেশন। ভোট দেন জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভা থেকে আগত ৮০০ জনের অধিক কাউন্সিলর। সভাপতি পদে ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি। গণতন্ত্রে ১৫১ সদস্যের কমিটির আকার হলেও মাত্র ৫ পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন কেবল ১১ জন। পরে সাধারণ সম্পাদক পদে ৪ জন ব্যতীত সবাই মনোনয়ন প্রত্যাহার করায় সেসব পদে ভোটের প্রয়োজন হয়নি। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সবশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তৈমুর রহমানকে সভাপতি ও মির্জা ফয়সাল আমিনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছিল ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটি। এখন ঠাকুরগাঁও। মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগের শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে এই গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছিল। এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিক সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। পরে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের মোরক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।
এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরের সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। প্রায় আনসারই থাকবে ৩ লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। ইসির নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনানিবাসে সংবাদ সম্মেলনে একথা জানায় সেনা সদর। এ সময় সম্প্রতি টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনা সদর। তারা বলে, মব সহিংসতা দমনে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতে কেউ মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। একটি মহল সেনাবাহিনীকে দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে। যদিও ইসি থেকে এখনও এই ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। যেখানে যখন মব হয়েছে, সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে, সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব, যাতে করে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন তারা। এই সময় জেলা নির্বাচন অফিসের তালা লাগিয়ে দেওয়া হয়। যানবাহন সহ বন্ধ রয়েছে দোকানপাট, অফিস, আদালত। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। পাশাপাশি আইন কমিটি গঠন করে নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতিও। তরিকুল ইসলামের প্রতিবেদনে, যেখানে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। হরতালের কারণে বাগেরহাট খুলনা মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট। তালা ঝুলছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাগেরহাট জেলার 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে জেলায়। হরতালের কারণে বাগেরহাট অংশের সকল সড়ক, মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তবে জেলার অধিকাংশ মানুষই হরতালকে সমর্থন জানিয়েছেন। বাগেরহাটের এই যে ন্যায্য দাবি, এর জন্য আমরা যে কষ্ট করতেছি, এটা আমি যৌক্তিক মনে করতেছি। এই হরতালের কারণে আমাদের তো অফিসে যারা যাচ্ছি তাদের তো সমস্যা হচ্ছে। তবে এনাদের যে দাবিটাও যৌক্তিক, কারণ এখানে তো 4টা আসনই ছিল। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিক্ষুব্ধরা বলছেন, একটি আসন কমিয়ে বাগেরহাটবাসীর সাথে অন্যায় করা হয়েছে। এছাড়াও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি। আমাদের এই 4টি আসন বিলুপ্ত আবার পুনরায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি আমাদের দাবি মানা না হয়, আইনের আশ্রয় নেব, হাইকোর্টে যাব। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।
নির্বাচন কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের নেতারা। সাধারণ জনগণের কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু সেই ক্ষতির থেকে বড় ক্ষতি আমাদের সিইসি করে দিয়েছে। এই জন্যেই আমাদের সকল স্তরের জনগণ আমাদের এই হরতালে সাড়া দিয়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। গত 4 সেপ্টেম্বর 4টি সংসদীয় আসনের একটি কমিয়ে বাগেরহাটে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তরিকুল ইসলাম, এখন বাগেরহাট। 4 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটি কার্যক্রম। বন্ধ রয়েছে গ্রাহকদের সেবা কার্যক্রম থেকে শুরু করে বাকি সবকিছুই। আন্দোলনরতরা বলছেন, গণছুটির কারণে কোথাও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়নি, কেবল সংস্কার কাজ, বিদ্যুৎ বিল বিতরণ এবং সঞ্চালন লাইনে ত্রুটি মেরামতের কাজ স্থগিত রেখেছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পল্লী বিদ্যুতের গণছুটি কর্মসূচি। কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। যশোরে স্থবির হয়ে পড়ে জরুরি সেবাসহ সব ধরনের কাজকর্ম। দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল এবং সকল অনিয়মিতদেরকে যারা চুক্তিভিত্তিক আছে, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক সহ যারা চুক্তিভিত্তিক আছে তাদেরকে নিয়মিতকরণ। সাতক্ষীরায়ও গণছুটিতে বিপাকে পড়েন সাধারণ গ্রাহকরা। তাদের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো ধরনের সেবা পাচ্ছেন না তারা। বর্ষাকালের জন্য পানিতে অক্সিজেন তৈরি করার জন্য মোটর খুব প্রয়োজন হয়, কিন্তু এখন এই জরুরি সেবা ব্যবস্থা আমি পাইতেছি না। পল্লী বিদ্যুতের কী ঝামেলা না ঝামেলা আর এই কী সমস্যা হয়েছে এটা তো আমরা জানি না। এখন আমরা আসছি আমাদের কাজের জন্য, এখন এখানে তার জন্য কোনো সলিউশন পাচ্ছি না। আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, তারা কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেননি, কেবল সংস্কার কাজ, বিদ্যুৎ বিল বিতরণ ও বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। কিছু বন্ধ আছে এবং কিছু কাজ হচ্ছে, একেবারেই যে বন্ধ আছে এমন কোনো বিষয় না। এছাড়া নেত্রকোনায়ও চলছে গণছুটি কার্যক্রম। 4 কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বিপাকে পড়েন গ্রাহকরা। কত ভোগান্তিতে যে আমরা আছি, এই নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে 6.5 লাখ গ্রাহক আছে, সবাই এই ভোগান্তিতে পড়ছে। আমাদের বিভিন্ন লাইনের সমস্যা হচ্ছে আমাদের এলাকায়, ওইগুলোরও কোনো খোঁজখবর নাই, তারা দেখতেছে না কোনো। এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নাজমুস সাকিব সামি, এখন। হবিগঞ্জের রশিদপুরের গ্যাস ফিল্ডে নতুন করে সন্ধান মিলেছে গ্যাসের। শুক্রবার পুরাতন 3 নম্বর কূপে গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। গত 12 জুলাই প্রায় 73 কোটি টাকা ব্যয়ে কূপটির ওয়ার্কওভার কাজ শুরু করে বাপেক্স। বিস্তারিত দেখবেন কাজল সরকারের প্রতিবেদনে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপের গ্যাস মজুদ প্রায় শেষ। এরই মধ্যে নতুন স্তরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এক পর্যায়ে গত 12 জুলাই বাপেক্স প্রায় 73 কোটি টাকা ব্যয়ে কূপটির ওয়ার্কওভার কাজ শুরু করে। দীর্ঘ 2 মাসের চেষ্টার পর পাওয়া গেল নতুন গ্যাসের সন্ধান, যেখানে শেষ হয়েছে ড্রিল স্টিম টেস্টের কাজ। এখন প্রস্তুতি চলছে প্রোডাকশন টেস্টের। এটা আসলে আমাদের প্রোডাকশন টেস্টিংয়ের পরেই প্রকৃত তথ্য জানা যাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এটাতে হয়তো এই কূপ থেকে যদি 8 থেকে 10 মিলিয়ন হারে হয়তো আগামী 10 বছর প্রোডাকশন দেওয়া যেতে পারে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কূপ থেকে দৈনিক 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করছে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। এই কূপ থেকে আগামী 10 বছর পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়। 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস এই কূপ থেকে প্রোডাকশন হতে পারে। আমাদের যে কূপগুলো এখন আছে সেগুলোর উৎপাদন ভবিষ্যতে শেষ হয়ে গেলে ওয়ার্কওভারের মাধ্যমেই আবার পুনরায় উৎপাদনে নিয়ে আসা হবে এই কূপের মতোই। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের 11টি কূপের মধ্যে 7টি কূপ থেকে প্রতিদিন গড়ে 62 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ সহ অপরাধীদের দ্রুত গ্রেফতার আর বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খালেদ সাইফুল্লাহ জানাবেন বাকিটা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। স্লোগানে স্লোগানে সরগরম হয় পুরো এলাকা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং এই হত্যার সাথে জড়িত যারা আছে তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর আগে রোববার রাতে নগরীর কালিয়াজুরি এলাকার ভাড়া বাসায় খুন হন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী ও তার মা তাহমিনা বেগম ফাতেমা। হত্যার শিকার শিক্ষার্থী সুমাইয়া আফরিনের দুই ভাই রাতে বাসায় ফিরে মা আর বোনের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে সুরতহাল শেষে সকালে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে। আর আমার বোন দেখি যে দাঁত ফাঁক করে ঘুমাচ্ছে। নর্মালি সে দাঁত ফাঁক করে ঘুমায়নি। তখন আমি তার মুখে করলাম, দেখা যাচ্ছে তার মুভমেন্ট নাই। তো সেই অবস্থায় কেন ঘুমায় আছে এটা বলার জন্য আমি আম্মার কাছে আসছি। আম্মারে আইসা দেখি যে আম্মারে এমনভাবে ঘুম পাড়ায় দিয়ে রাখছে, মনে হয় যে একটা মানুষ, জীবন্ত মানুষ ঘুমায় আছে। এখানে আগে এরকম চুরি ছিনতাই, আমরা এখানে 4 বছর যাবত আছে, এরকম চুরি ছিনতাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই। পুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘরের বিছানায় রক্ত ও গলায় কালো দাগ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। এছাড়া রোববার সকালে বাড়িটিতে এক অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ে সন্দেহ করছেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা। আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা যে একজন লোক যাতায়াত করছে, স্কুলের একটা স্কুল এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকেরাও আছে, এখানে আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো। আমরা আসলে ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে একটা হত্যাকাণ্ডই হবে এটা। তারা দুই ভাই, একটা বড় একটা ছোট। বড়টা ঢাকায় থাকে, একটা অ্যাডভোকেট ফয়সল, আর আলামিন কুমিল্লাতেই থাকে, সে একটা ইপিজেডে চাকরি করে। তো এখন আমাকে বলতেছে আসেন। আমি বললাম আমি বললাম তুমি তার তো দূরে আসছি, আসে দিয়ে ঠিকই। তারা মা সামনের বেডের মধ্যে পড়ে রয়েছে, মা আর বোন যে বাসার রুমে থাকে ভিতরে, ওই রুমের মধ্যে পড়ে রয়েছে। যে লোকটা 8টা বয়স করছে, এই লোকটাকে আমার বয়স আমি দেখি নাই, আমার স্কুলও দেখি নাই, স্কুলের কোনো অভিভাবকও না। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা জানার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা আমরা খুবই উদ্বিগ্ন এবং খুব মর্মাহত এটাতে। হ্যাঁ, আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত তদন্ত হোক। এই হত্যাকাণ্ড অনেক রহস্য, অনেক গভীরে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সুষ্ঠু তদন্তের মধ্যে এর শাস্তি চাই এবং বিচার চাই। যারা দোষী তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচার করা হোক, এটা আমাদের দাবি। পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর সুজানগর এলাকায় বাড়ি নির্মাণের কারণে সুমাইয়া ও তার পরিবার কালিয়াজুরিতে ভাড়া বাসায় থাকতেন। সুমাইয়া আফরিন রিন্তি 2021-22 শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 13তম স্থান অর্জন করেছিলেন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বগুড়ায় তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসান। হত্যায় জড়িত সন্দেহে বিক্রয় কর্মী রতন মিয়াকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত হয়েছে। পুলিশ বেলা 11:30টার দিকে সংবাদ সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করেন। এই সময় তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসানকে বিক্রয়কর্মী রতন মিয়া হত্যা করে বলে জানানো হয়। এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত শনিবার রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইকবাল হাসানকে হত্যা করা হয়। এরপরে পালিয়ে যায় অভিযুক্ত রতন মিয়া। গতরাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখছেন তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করলাম
বা এই পুরো প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম, কেন করলাম, তার সংক্ষেপে যদি আমরা দেখি, তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম, কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জনগণ যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে, এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে, এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না, তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে, একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। এবং কি সেই প্রক্রিয়াটি? সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন, তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন। খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি, অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ, যেই নীতিটিকে সমর্থন করবে, অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবেই বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে। আজকে সহকর্মীবৃন্দ, এখানে 808 জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই 808 জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া, একটি পদে মোটামুটি ভাবে সকলে উইথড্র করে না, তো অন্যরা উইথড্র করে না, তো একজন প্রার্থী ছিলেন। বাকি পদে, জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বলে থাকি কি, সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁ জেলা নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই, অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছি, নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে। কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দিবে, সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে। তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দিবে, সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি? বিগত দিনগুলোতে আমরা যে চিত্রগুলো দেখেছি, আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছিলেন তারেক রহমান, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালের কাঠমান্ডুতে পুলিশ আর জেনজির সংঘর্ষে 14 জন হয়েছেন নিহত, আহত হয়েছেন শতাধিক। সোমবার দুপুরে পার্লামেন্ট ভবন ঘেরাও করতে বাধা দেয় পুলিশ। বিক্ষোভ দমাতে গুলি, টিয়ার শেল আর জল কামান ছোড়ে তারা। পুলিশের ব্যারিকেড ভেঙেই পার্লামেন্ট ভবনে ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। জাহানারা ভুইয়া জানাবেন বাকিটা। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার নেপালে ফুঁসে উঠেছে জেনজি বা প্রজন্ম জেড।
সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে সোমবার পুলিশ ও জেনজির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নেপালের রাজধানী কাঠমান্ডু। সে সময় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। শুক্রবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এক্স সহ প্রায় 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ঘোষণা করে নেপাল সরকার। এতেই মূলত ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে। এর জেরে পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও করতে রাজপথে নামে হাজার হাজার নেপালি। বাধা দিলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। বিক্ষোভ দমনে টিয়ারশেল, গুলি ও জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশের গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়। এতে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে এরই মধ্যে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত 10টা পর্যন্ত যা বলবৎ থাকবে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এই ছিল এখন বিকেলের আয়োজনে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।